বাংলা সাহিত্যের জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় সাহিত্যিক। 1894 সালের 12 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন উত্তর চব্বিশ পরগনায়। জীবিতকালে তিনি একাধিক উপন্যাস ও ছোট গল্পের দ্বারা খ্যাতি লাভ করেন। তার সৃষ্টি চাঁদের পাহাড়, পথের পাঁচালী সহ একাধিক জনপ্রিয় উপন্যাস লেখেন। 1950 সালের 1 নভেম্বর তিনি আমাদের থেকে চিরতরে বিদায় নেন। আজকের গল্পটি তার সৃষ্টি রঙ্কিনী দেবীর খড়গ। শুরু হচ্ছে আজকের গল্প রঙ্কিনী দেবীর খড়গ। জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অতিপ্রাকৃত বলে অভিহিত করি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বার করা যায়। মানুষের বিচার, বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণও হয়তো তাদের থাকতে পারে। এই নিয়ে তর্ক উঠাবো না, শুধু এইটুকু বলবো, সেরূপ কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলে তাদের অতিপ্রাকৃত বলা হয়। আমার জীবনে একবার সেই রকমই একটা ঘটনা ঘটেছিল, যার যুক্তিসঙ্গত কারণ তখনও বা আজও কোনো দিনও খুঁজে পাইনি। পাঠকদের কাছে তাই সেটি বর্ণনা করে আমি খালাস। তাদের যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করব। ঘটনাটা এবার বলি, কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের ময়না স্কুলে তখনও মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালুর সানুদেশ জুড়ে লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলির খিড়কির দরজা খুললে দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, করুচি, বিল্ল বৃক্ষের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ, তাহার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোপ। আমি যখন প্রথম ওই গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র, তারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চেরো গ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাসী, যদিও তাহারা বেশ বাংলা বলতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করেছে। কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজে অধিবাসী এসে বসবাস করল, তার ইতিহাস আমি বলতে পারবো না। মন্দিরটা কালো পাথরে এবং একটু অদ্ভুত গঠনে, অনেকটা যেন কাঁচরা রাজবাড়ির দশম মহাবিদ্যার মন্দিরের মতো। ধর্মটা এ অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়েনি।
তাছাড়া মন্দিরটা সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য। দক্ষিণের দেয়ালে পাথরের চাইয়ের কিছু অংশ ধসে পড়েছে। দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সন্ধ্যের আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ছিল ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো, এ কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভাবছি। তবুও অগ্রসর হতে যাচ্ছিলাম। ভালো করে দেখতে একজন ছাত্র বাধা দিয়ে বলল, যাবেন না স্যার ওদিকে। কেন? জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধেবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকমের ভয় ভীত আছে, মানে ওই অমঙ্গলের ভয়। কেউ ওদিকে চায় না। ওটা কি মন্দির? ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার। কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনো দিনও ওখানে পুজো হতে দেখেনি। মূর্তিও নেই বহুকাল, ওই রকম জঙ্গল হয়েই পড়ে আছে, আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে থেকে। চলুন চলুন নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামবার জন্য। রঙ্কিনী দেবী বা তার মন্দিরের সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে এরপর প্রশ্ন করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করছি তারা কথাটা এড়িয়ে যেতে চায় যেন। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতে হয়তো তারা বেশ ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করা ছেড়ে দিলাম। বছর খানেক কেটে গেছে। স্কুলের ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময় এই গ্রামে ও গ্রামে বেরিয়ে এই অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এ বাতিক আমার অনেক দিন ধরেই আছে। নতুন জায়গায় এসে বাতিকটা অনেকটা বেড়ে গেছে। চেরোগ্রাম থেকে মাইল ৫-৬ ধরে জয়চণ্ডীর পাহাড়। এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএন আর লাইনের একটা ছোট্ট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। ঈদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন। পট, পুঁথি, ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলার গ্রামের চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তার মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্রমোহন পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরে পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকমের আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতির ও বাঘের গল্প যে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার মুখে শুনেছি, এবং এই সব গল্প শুনবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তার হিসেব দিতে পারবো না। মানভূমের এইসব অরণ্য
সভ্য জগতের কেন্দ্র থেকে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমির বাংলায় সেগুলি শোনার সময় মনে হতো এ দেশে এরূপ ঘটবে, এটা ছাড়া আর বিচিত্রটাই বাকি আছে। কলকাতা বালিগঞ্জের কথা তো নয় এটা। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বললেন, চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকালাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যা কিছু শুনেছিলাম সেই পর্যন্ত। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞাসা করছি সেই হয় চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা বলছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্রপাণ্ডা বললেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অশুভ বনযাত্রা বাস করত, তাদের ওই দেবতা ছিলেন উনি। ইদানিং হিন্দুরাই সে যখন বাস করল, উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীদের মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী নাকি অসন্তুষ্ট হলে আর রক্ষে নেই, হয় অপমৃত্যু আর নয় অমঙ্গল আসবে। তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি? একটা প্রবাদ আছে এই অঞ্চলে, দেশে মরক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথমে এদেশে আসি, সে আর 40 বছর আগেকার কথা। তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত এই ভাঙা মন্দিরটিই দেখেছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোন দেশে? রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়িত বংশের এক বৃদ্ধের মুখে। তারই বাড়ি ছিল ওই চিরগ্রামে। আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাড়া রক্তমাখা হওয়ার কথাও তারই মুখে শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চিরগ্রামেও আর বহুদিন যায়নি। বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোই না। বিগ্রহ মূর্তিটি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকারের নরমুণ্ড থাকতো, ওই অসভ্যদের আমল। কতগুলি হয়েছে তার লেখাজোখা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে। খুললে
নরমুন্ডু পাওয়া যায়। সাধে দেশের লোক ভয় পায়? তারই কথা শুনে সন্ধ্যের পর জয়চণ্ডী তলা থেকে ফিরবার পথে আমার গা ছমছম করতে লাগলো। আরও বছর 2 সুখে দুঃখে কাটল। জায়গাটা আমার এত ভালো লাগলো যে হয়তো সেখানে আরও অনেক দিন থেকে যেতাম। কিন্তু স্কুল নিয়ে বাঙালিদের সঙ্গে মাদ্রাসিদের বিবাদ বাঁধল। মাদ্রাসিরা স্কুলের জন্য বেশি পরিমাণে টাকা দিত, তাই তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদেরই লোক বেশি থাকবে। ইংরাজি মাস্টার একজন মাদ্রাসি রাখতেই হবে, এই সব। আমি ইংরাজি পড়াতাম, তাই আমার চাকরি রাখা দায় হয়ে উঠল। এই সময় আমাদের দেশের একটা হাই স্কুল হয়েছে। এর আগে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, ম্যালেরিয়ার ভয়ে যেতে চাইনি। এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয়নি। কী কারণে ছেড়ে দিলাম পরে সে কথা বলবো। এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি কাজের উপলক্ষে আসলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাসায় একটু চা খেয়ে যেতেই হবে। তার গরুর গাড়ি সমেত তাকে এক প্রকার গ্রেপ্তার করে বাসা বাড়িতে আনলাম। বৃদ্ধ এর আগে কখনো আমার বাসায় আসেননি। বাড়িতে ঢুকে চারিদিকে চেয়ে বিস্ময়কর সুরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? বললাম, আগে হ্যাঁ, ছোট্ট গা, বাড়িও তো তেমন পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম। এই বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটাই ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথনির বাড়ি, বেশ বড় বড় 3টি কামরা। একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা। জবরদস্ত গরম, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটা চুন বালি খসে পড়বে না। বৃদ্ধ বসে আবার বাড়িটার চারদিকে তাকিয়ে যেন দেখতে লাগলেন। ভাবলাম বাড়িটার করণটার বুঝি বড় ভালো লেগেছে। বললাম, সেকালের করণ খুব টনকো, আগাগোড়া পাথরে। চন্দ্রপাণ্ডা বললেন, না, সেই জন্য নয়। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগেও যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পর বাড়িটাতে ঢুকলাম কিনা তাই একটু বড় অদ্ভুত লাগছে। তখন আমার বয়স ছিল 30, এখন হলো প্রায় 60। তারপর অন্যান্য কথা নিয়ে আলোচনা শুরু হলো। চা পান করে বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠলেন। আরও বছরখানেক কেটে গেল। দেশের স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি আর মাদ্রাসিদের সমস্যা এক প্রকার প্রায় মিটেই এসেছে। আপাতত আমার চাকরিটা বজায় থাকলো বলেই তো মনে হয়। চৈত্র মাসের শেষ,
5-6 ক্রোশ দূরের এক গ্রামে আমারই এক ছাত্রীর বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করার জন্য গেছিলাম। মধ্যে রবিবার পড়েছে, তাই শনিবার গরুর গাড়ি করে রওনা হলাম। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে আবার বাসায় এসে পৌঁছালাম। বলে রাখি, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমার রাঁধুনি। এই কয়দিন স্কুলের ছুটি ছিল। রাখহরিকে আমি সঙ্গে করেই নিয়ে গিয়েছিলাম। বাইরের দরজার তালা খুলে রাখহরি বলে উঠল, এ বাবু, এ কিসের রক্ত দেখুন। প্রায় চমকে উঠলাম। তাই বটে, বাইরের দরজায় চৌকাঠের ঠিক ভেতর দিক থেকে রক্তের ধারা উঠান বেয়ে চলে যেন যাচ্ছে। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি। একেবারে টাটকা রক্ত। এই মাত্র সত্য যেন কারোর মুন্ডু কেটে নিয়ে আসা হয়েছে। আমি তো অবাক। কিসের রক্তের ধারায়? কোথা থেকে আসলো? আজ 2 দিন তো বাসা বন্ধই ছিল। বাড়ির ভিতরে উঠানে রক্তের দাগ আসলো কোথা থেকে? তার উপরে সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল ও ইঁদুরের কথাও মনে পড়ল। এক্ষেত্রে সেটি মনে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তো রে, রক্তটা কোন দিকে যাচ্ছে? এই সেই বড় হরু বিড়ালটার কাজ। রক্তের ধারাটা সিঁড়ির নিচে চোরা কুঠুরির দিকে গড়িয়ে গেছে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার, এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো বালে ভর্তি বলে আমি কোনো দিন চোরা কুঠুরি খুলিনি। চোরা কুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখে ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। কতকাল ধরে ঘরটা বাইরে থেকে তালা বন্ধ। যদি বিড়ালেরই ওই ব্যাপার হয়, তাহলে বিড়াল ঢুকতেও তো ছিদ্রপথের দরকার হয়। চোরা কুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো। আলো জ্বালিয়ে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা টিনের বাষ্প, পুরনো সেরা গদি, খাটের পায়া মোর্চা ধরা, সড়কি, ভাঙা টিন, শাবল প্রভৃতি দিয়ে ঠাসা বোঝায়। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, এই কি বাবু, এতে কি করে এমন রক্তের ধারা লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, দেখুন কাণ্ড বাবু। জিনিসটাকে হাতে নিয়ে সে বাইরে আসতে তার হাতের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। একখানা মরচে ধরা হাতল বিহীন ভাগা খাড়া। আগের দিকটা চওড়া ও বাঁকানো। বড় চওড়া ফলাটায় তাজা রক্তের টকটকে রাঙা। একটু আধটু রক্ত নয়, ফলাতে
আগাগোড়া রক্ত মাখানো মনে হয়, যেন ঘাড়ার মধ্যে থেকে এখনই টপ টপ করে রক্ত ঝরে পড়বে। সেই মুহূর্তে আমার একসঙ্গে অনেকগুলো কথা মনে পড়ল। 2 বছর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসনের বাড়ি এটা। পুরনো জিনিসের গুদামে ওই চোরা কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাড়া তাই রাখা হয়েছিল, হয়তো মরকের আগে বিগ্রহের খাড়া রক্তমাখা হওয়ার প্রভাব। আমার মাথা ঘুরে উঠল। মরক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করা, কিন্তু তার পাইনি। পরদিন সন্ধ্যার সময় চিরগ্রামে প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মরক দেখা দিল। প্রথমে চেরো, তারপরে পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মরক ছড়িয়ে পড়ল। লোক মরিয়া হয়ে ধুলাধার হতে লাগল। চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় নিবংশ হবার দিকে অগ্রসর হলো। মরকের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে আসলাম। তারপর আর কখনো চেরো গ্রামে যাইনি। গ্রীষ্মে ছুটি হবার আগেই দেশের স্কুলে চাকরিটা পেয়ে গিয়েছিলাম। সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন, মাত্র মূর্খ জনসাধারণ তাকে অমঙ্গলের কারণ ভেবে ভুল বোঝে।